আমাদের আজকের এই গভীর আলোচনায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপাতদৃষ্টিতে শুধু পর্বতারোহীদের জন্য, কিন্তু এর শিক্ষাটা আমার মনে হয় আমাদের সবার জীবনেই কাজে লাগবে। বিষয়টা হলো ক্লাইম্বিংয়ের একটা বিশেষ কৌশল, রুট রিডিং। আমাদের হাতে একটা চমৎকার গাইড আছে, অ্যাসেন্ট বাই ডিজাইন, আ বিগিনার্স গাইড টু রুট রিডিং। আর আমরা এর ভেতরকার আসল নির্যাসটা খুঁজে বের করার চেষ্টা করব। একদম। আমাদের লক্ষ্যটা শুধু ক্লাইম্বারদের সাহায্য করা নয়, বরং আমরা দেখব কিভাবে যে কোনো বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর আগে মানসিক পরিকল্পনা মানে স্ট্র্যাটেজি আর শক্তি বাঁচানোর মতো বিষয়গুলো আমাদের সাহায্য করতে পারে। কিভাবে একটা খাড়া দেওয়ালকে শুধু একগাদা পাথরের সমষ্টি হিসেবে না দেখে একটা সমাধানযোগ্য ধান্দা হিসেবে দেখা যায়, সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই মানসিক দৃষ্টিভঙ্গিটাই কিন্তু একজন সাধারণ ক্লাইম্বার আর একজন দক্ষ ক্লাইম্বারের মধ্যে আসল পার্থক্য গড়ে দেয়। অনেকেই ভাবেন ক্লাইম্বিং মানে শুধু শারীরিক শক্তির খেলা, কিন্তু সত্যিটা হলো এটা ৯০% মানসিক কৌশলের খেলা। তাই নাকি? হ্যাঁ, আর আমাদের হাতে থাকা এই নির্দেশিকাটি পুরো প্রক্রিয়াটাকে কয়েকটি খুব সহজবোধ্য ধাপে ভেঙে দেখিয়েছে, যা বোঝা এবং প্রয়োগ করা দুটোই খুব সহজ। দারুণ! তাহলে চলুন এই ধাঁধার প্রথম অংশে প্রবেশ করা যাক। নির্দেশিকা বলছে প্রথম কাজ হলো নিজের পথ বা রুটটাকে চেনা। ইন্ডোজিমে তো বিভিন্ন রঙের হোল্ড দিয়ে রুটটা চিহ্নিত করাই থাকে, কিন্তু বইটার একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বলছে আপনার রুটের হোল্ডগুলো চেনার চেয়েও বেশি জরুরি হলো বাকি হোল্ডগুলোকে সচেতনভাবে উপেক্ষা করা। এটা তো মনোযোগ বাড়ানোর একটা দারুণ উপায়। ঠিক তাই, এটা অনেকটা একটা ভিড়ের মধ্যে শুধু নিজের পরিচিত মুখগুলো খুঁজে বের করার মতো। আর এখানে ক্লাইম্বার একটা সম্পূর্ণ নতুন ভাষার সাথে পরিচিত হয়। এই নির্দেশিকাটিতে বিভিন্ন ধরনের হোল্ডের কথা বলা আছে, যেমন হ্যান্ড হোল্ডের জন্য জ্যাগস, ক্রিম্পস, স্লোপার্স, আর পায়ের জন্য এজেস বা ভলিউমস। এগুলো শুধু নাম নয়, এগুলো এক একটা আলাদা সরঞ্জাম, আর প্রত্যেকটার কাজও আলাদা। এই বিভিন্ন ধরনের হোল্ডের মধ্যে নতুনরা কোনটা সবচেয়ে বেশি ভুল বোঝে? মানে কোনটা দেখতে হয়তো খুব সহজ মনে হয়, কিন্তু ধরতে গেলেই বিপদ? খুব ভালো একটা প্রশ্ন। আমার অভিজ্ঞতা বলে নতুনদের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর হোল্ড হল স্লোপার। স্লোপার? হ্যাঁ, জ্যাগ তো সবাই বোঝে, কফি মগের হাতলের মতো, ধরা খুব সোজা। আর ক্রিম্প নিয়েও ধারণা পরিষ্কার, খুব ছোট্ট একটা ধার, আঙুলের ডগা দিয়ে ধরতে হবে, মানে অনেক শক্তি লাগবে। কিন্তু স্লোপার হলো একটা গোল ঢালু সারফেস, যেটায় কোনো ধার নেই। নতুনরা ওটা হাত দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করে আর বারবার পিছলে যায়। আচ্ছা, তাহলে ওটা ধরার কৌশলটা কি? ওটা ধরার কৌশলটা হলো ওটাকে আঁকড়ে না ধরা, বরং পুরো শরীরের ওজন ব্যবহার করে ওটার ওপর চাপ সৃষ্টি করা। হাতটাকে খোলা রেখে শরীরের গুরুত্ব কেন্দ্র নিচের দিকে রেখে ঘর্ষণের মাধ্যমে টিকে থাকতে হয়। ও আচ্ছা আচ্ছা। আমার মনে আছে প্রথম দিকে আমি একটা স্লোপার দেখে ভাবতাম, এটা এখানে কেন রেখেছে, এটা তো ধরাই যায় না। পরে বুঝেছিলাম ওটা হাত দিয়ে ধরার জন্য নয়, বরং শরীর দিয়ে কথা বলার জন্য। এই হোল্ডগুলোর বৈচিত্র্যই ক্লাইম্বিংকে একটা সৃজনশীল ধাঁধা করে তোলে। বাহ! এটা শুধু ওপরে ওঠার বিষয় নয়, বরং আপনার কাছে থাকা সরঞ্জাম, অর্থাৎ আপনার শরীর দিয়ে কিভাবে সবচেয়ে কার্যকরভাবে সমস্যার সমাধান করা যায় সেই পরীক্ষা। বাহ! তাহলে হোল্ডগুলো চেনাটা হলো অক্ষর শেখার মতো। ঠিক। কিন্তু অক্ষর দিয়ে তো বাক্য তৈরি করতে হয়। ক্লাইম্বিং রুটের ক্ষেত্রে সেই বাক্যটা কি? সেই বাক্যটাই হল সিকোয়েন্স বা পর্যায়ক্রম, অর্থাৎ কোন হোল্ডের পর কোনটা ধরবেন এবং কিভাবে ধরবেন। উচ্চটিতে সাইড পুল, আন্ডারক্লিং বা এক হোল্ডে 2 হাত মেলানোর মতো মুভমেন্টের কথা বলা হয়েছে। এটা অনেকটা নাচের কোরিওগ্রাফির মতো। ইন্টারেস্টিং। হোল্ডটা কোন দিকে ঘোরানো আছে সেটা দেখেই আপনাকে বুঝতে হবে শরীরটাকে ডানে মোচড় দিতে হবে নাকি বাঁয়ে, নাকি নিচ থেকে ওপরে টান দিতে হবে। আর এখানেই নতুনদের জন্য বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা আসে। মসৃণ নড়াচড়ার দিকে মনোযোগ দিন, গতির দিকে নয়। এটা খেলাধুলার জগতে একটু অদ্ভুত শোনায়, তাই না? সাধারণত তো গতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা হল শক্তির সংরক্ষণ। ক্লাইম্বিংয়ে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হল খুব দ্রুত শক্তি খরচ করে ফেলা।
আচ্ছা। তাড়াহুড়ো করে কোনো মুভ করলে মাংসপেশিতে অপ্রয়োজনীয় চাপ পড়ে এবং ল্যাকটিক অ্যাসিড জমতে শুরু করে। মানে মাংসপেশি ঠিকমতো অক্সিজেন না পেয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং জ্বালা করতে শুরু করে, যা আপনার গ্রিপকে দ্রুত দুর্বল করে দেয়। বুঝেছি। অন্যদিকে পরিকল্পিত ও মসৃণ নড়াচড়া অনেকটা দক্ষ চালকের মতো, যিনি ব্রেক আর অ্যাক্সেলারেটর খুব কম ব্যবহার করেন। প্রতিটি মুভমেন্ট হয় কার্যকরী। এটা দেওয়ালের সাথে যুদ্ধ করা এবং তার সাথে তাল মিলিয়ে চলার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। এখানেই বিষয়টা আমার কাছে সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে। নির্দেশিকাটিতে আরোহণ না করার ওপর অর্থাৎ বিশ্রামের ওপর একটা পুরো বিভাগ রয়েছে। এটা তো ভাবাই যায় না যে ওপরে ওঠার একটা গাইডে বলা হচ্ছে কিভাবে থামতে হবে। হ্যাঁ, আমার একটা নিয়ম খুব পছন্দ হয়েছে, যখনই পারবেন বিশ্রাম নিন, ক্লান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। হ্যাঁ, এবং এটা ক্লাইম্বিংয়ের অন্যতম প্রো টিপস। উৎসটি খুব স্পষ্টভাবে বিশ্রামের জায়গাগুলো চিহ্নিত করার কথা বলেছে, যেমন বড় জাগ হোল্ড, যেখানে সহজেই ঝুলে থাকা যায়, অথবা এমন কোনো অবস্থান যেখানে হাত দুটো একদম সোজা রেখে শরীরের পুরো ওজন পায়ের উপর ছেড়ে দেওয়া যায়। ওহ, এতে তো বাহুর পেশিগুলো আরাম পায়। একদম। কিন্তু একজন নতুন ক্লাইম্বারের জন্য এই ধারণাটা মেনে নেওয়া কঠিন হতে পারে, তাই না? মনে হতে পারে আমি থেমে গেলে তো পিছিয়ে পড়ব বা আমার দম ফুরিয়ে যাবে। এই মানসিক বাধাটা কাটানোর উপায় কি? এটা একটা চমৎকার পয়েন্ট। এই ভয়টা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই কৌশলটা বুঝতে হবে। বিশ্রাম দুর্বলতার লক্ষণ নয়, এটা সহনশীলতা বাড়ানোর একটা অস্ত্র। অস্ত্র? হ্যাঁ, একজন নবীন ক্লাইম্বার হয়তো ভাববে যে যত দ্রুত সে ওপরে উঠবে ততই ভালো, কিন্তু একজন অভিজ্ঞ ক্লাইম্বার জানে যে আরোহণের আসল খেলাটা হলো শক্তির ব্যবস্থাপনা। কে কত দ্রুত ওপরে গেল তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারল। আর এই টিকে থাকার জন্য কৌশলগত বিশ্রাম অপরিহার্য। এটা অনেকটা ম্যারাথন দৌড়ানোর মতো, স্প্রিন্ট নয়। তার মানে বিশ্রামটা অনেকটা গাড়ির পিট স্টপের মতো। এটা শুধু থামার জন্য থামা নয়, বরং পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত করা। একদম। এবং শুধু বিশ্রাম নিলেই হবে না, কিভাবে বিশ্রাম নিতে হবে সেটাও বলা আছে। যেমন এক এক করে হাত ঝেড়ে নেওয়া, যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয়। আর জমে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর হয়। ঠিক তাই। এর সাথে গভীর শ্বাস নেওয়া, যা হৃৎস্পন্দনকে শান্ত করে এবং মনকে স্থির করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিরতির সময় পরবর্তী কয়েকটি পদক্ষেপ আবার মনে মনে ঝালিয়ে নেওয়া। বাহ! অর্থাৎ এটা কোনো নিষ্ক্রিয় অপেক্ষা নয়, বরং কৌশলের একটি সক্রিয় এবং অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি বিশ্রামের জায়গা হলো একটা ছোট্ট মাইল ফলক, যা শেষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, এই ধাঁধার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল মানসিক প্রস্তুতি। উৎসটিতে ভিজুয়ালাইজেশন বা মনে মনে পুরো আরোহণের ছবিটি কল্পনা করার কথা বলা হয়েছে। মাটি থেকে চোখ দিয়ে পুরো রুটটি দেখে নেওয়া, যেন মনে মনে একবার আরোহণটা করেই ফেলা হলো। এবং পুরো আরোহণকে কয়েকটি ভাগে ভাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। শুরুর অংশ, মাঝের অংশ, ক্র্যাক্স মানে সবচেয়ে কঠিন অংশটা, এবং শেষের অংশ। এটা খুবই শক্তিশালী একটি কৌশল। যদি আমরা এটিকে একটি বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি, তবে দেখব এই কৌশলটি প্রায় সমস্ত অ্যাথলিট, সার্জন বা পারফর্মাররা ব্যবহার করেন। তাই ওনার মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারে না। আপনি যখন মনে মনে প্রতিটি মুভমেন্ট নিখুঁতভাবে কল্পনা করছেন, তখন আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলো একইভাবে সক্রিয় হয়, ঠিক যেমনটা আপনি সত্যি সত্যি ক্লাইম্ব করার সময় হতো। এটা তো অবাক করার মতো। তার মানে আরোহণের অর্ধেক লড়াইটা মাটিতেই শেষ হয়ে যায়, দেওয়ালে ওঠার আগে? অনেকাংশেই তাই। মানসিকভাবে আরোহণের মহড়া দিলে আত্মবিশ্বাস বাড়ে এবং অজানা ভয়টা কমে যায়, কারণ আপনার মস্তিষ্ক ইতিমধ্যে একবার কাজটি সম্পন্ন করে ফেলেছে। বাহ! যখন ক্লাইম্বার সত্যি সত্যি আরোহণ শুরু করে, তখন মুভগুলো পরিচিত মনে হয়। এটা শারীরিক প্রচেষ্টাকে অনেক সহজ করে তোলে। আর ওই যে আরোহণকে কয়েকটি ভাগে ভাগ করার কথা বললেন, ওটা বড় কোনো প্রজেক্ট ম্যানেজ করার মতোই। ঠিক, একটা বিশাল আরোহণকে একবারে দেখলে ভয় লাগতে পারে, কিন্তু যখন সেটাকে ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্যে ভাগ করে নেওয়া হয়, যেমন প্রথম রেস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছানো, তারপর ক্র্যাক্স পার করা, তখন পুরো ব্যাপারটা অনেক সহজ এবং নিয়ন্ত্রণযোগ্য মনে হয়। কিন্তু একটা প্রশ্ন আসছে, ধরুন আমি মাটিতে দাঁড়িয়ে খুব সুন্দর একটা পরিকল্পনা করলাম, মনে মনে আরোহণও করে ফেললাম, কিন্তু দেওয়ালে ওঠার পর দেখলাম একটা হোল্ড আমার পরিকল্পনার চেয়ে বেশি পিচ্ছিল
অথবা আমি শারীরিকভাবে ওই মুভটা করতে পারছি না, তখন কি পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায়? এখানেই অভিযোজন বা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আসে। নির্দেশিকাটিতে একটা খুব বাস্তবসম্মত পরামর্শ রয়েছে যে আরোহণের সময় পরিকল্পনা পরিবর্তন হলে ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিন। আচ্ছা। ভিজুয়ালাইজেশন মানে একটা কঠোর স্ক্রিপ্ট তৈরি করা নয়, বরং একটা মানসিক মানচিত্র তৈরি করা। সেই মানচিত্রে মূল রাস্তার পাশাপাশি কিছু বিকল্প রাস্তাও ভেবে রাখতে হয়। জেদ ধরে পুরনো পরিকল্পনা আঁকড়ে থাকলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তার মানে পরিকল্পনা এবং অভিযোজনের মধ্যে একটা ভারসাম্য রাখা জরুরি। এটা অনেকটা জিপিএসের মতো, যা আমাদের একটা পথ দেখায়, কিন্তু রাস্তায় জ্যাম থাকলে সঙ্গে সঙ্গে বিকল্প পথও বাতলে দেয়। মূল লক্ষ্যটা ঠিক থাকে, কিন্তু সেখানে পৌঁছানোর উপায় বদলে যেতে পারে। একদম নিখুঁত উপমা। এই অভিযোজন করার ক্ষমতাটাই রুট রিডিংকে একটা জীবন্ত প্রক্রিয়া করে তোলে। এটা শুধু আগে থেকে মুখস্থ করা কোনো পারফরমেন্স নয়, এটা হলো পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের একটি চক্র। দেয়ালে ওঠার আগে আপনি একজন স্থপতি যিনি নকশা তৈরি করেন, আর দেয়ালে ওঠার পর আপনি একজন পারফর্মার যিনি সেই নকশাকে বাস্তব রূপ দেন এবং প্রয়োজনে পরিবর্তনও করেন। এই মানসিক নমনীয়তাই একজন ভালো ক্লাইম্বারকে সেরা করে তোলে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? অ্যাসেন্ট বাই ডিজাইন আমাদের একটা পরিষ্কার কাঠামো দিচ্ছে। প্রথমত, দেওয়ালের ভাষা শিখে তার সাথে কথা বলা, যা আমাদের শক্তি এবং সময় বাঁচায়। দ্বিতীয়ত, বিশ্রামকে দুর্বলতা না ভেবে একটা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা, যা সহনশীলতা বাড়ায়। ঠিক। এবং তৃতীয়ত, মানসিক প্রস্তুতি ও ভিজুয়ালাইজেশন, যা শুধু আত্মবিশ্বাসী তৈরি করে না, বরং আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত রাখে। শেষ কথাটি খুব সহজ কিন্তু শক্তিশালী। ওপরে তাকান এবং আরোহণের আগে চিন্তা করুন। এর ফলে ক্লাইম্বিংটা আর শুধু গায়ের জোরের খেলা থাকে না, এটা পুরোপুরি মাথার খেলা হয়ে দাঁড়ায়। দেয়ালটা এখানে আপনার প্রতিপক্ষ নয়, বরং একটা ধাঁধা। বাহ! আর সেই ধাঁধার সমাধান শক্তি দিয়ে হয় না, হয় বুদ্ধি দিয়ে। শরীর দিয়ে কোনো ধাঁধার সমাধান করার আগে মন দিয়ে তার সমাধান খুঁজে বের করার নামই রুট রিডিং। এই দক্ষতাটা আয়ত্ত করতে পারলে একজন ক্লাইম্বারের জন্য প্রতিটি আরোহণই হয়ে ওঠে একটি সৃজনশীল এবং আনন্দদায়ক প্রক্রিয়া। এবং আমাদের শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যেতে চাই। এই উৎসটি উপরে ওঠার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছে। রুট রিডিং, ভিজুয়ালাইজেশন, বিশ্রাম সবই হলো চূড়ায় পৌঁছানোর কৌশল, কিন্তু নিচে নামার পরিকল্পনা? এটা একটা ভাবার বিষয়। উপরে ওঠার সময় যে মানসিক প্রস্তুতি, যে খুঁটিনাটি পরিকল্পনা আমরা করি, সেটা কি নিরাপদে নিচে ফিরে আসার চিন্তাভাবনাকে কোনোভাবে প্রভাবিত করে? কারণ আরোহণের জগতে প্রায়শই বলা হয় চূড়ায় পৌঁছানোটা অর্ধেক কাজ, নিরাপদে ফিরে আসাটাই আসল চ্যালেঞ্জ। উপরে ওঠার সময় যে মানসিক শক্তি আর মনোযোগ থাকে, তা কি নামার সময়ও একই রকম থাকে, নাকি তার জন্য সম্পূর্ণ ভিন্ন এক মানসিকতার প্রয়োজন? এটা ভাবার মতো একটি বিষয়।